তোমাদের সুবিধার্থে বলে রাখছি, ডেভিল লাভারের জাঙ্কুকের সেক্রেটারি ক্যারেক্টারে আমি সুগাকে দিয়েছিলাম। ওটা এখন পরিবর্তন করতে হচ্ছে একটা কারণে। আর জাঙ্কুকের সেক্রেটারি ক্যারেক্টার থাকবে যে হোক, আর এখন যে ক্যারেক্টারটা দিয়েছি ওইটাই হচ্ছে সুগার ক্যারেক্টার। ফার্স্টে আমি মিলাতে পারিনি, এখন এটা চেঞ্জ করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। একসাথে একটি পরিত্যক্ত পুরনো বাড়ি। বাড়িটি যুগ যুগের কালোতে ঢেকে আছে, যেন অন্ধকারের একটি কঙ্কাল। চারপাশ থেকে তখন অনবরত বের হচ্ছে কারোর পচে যাওয়া দেহের তীব্র বমি উদ্বেগকারী ও শ্বাসরোধকারী গন্ধ। সারা বাড়ি যেন সেই অসহনীয় বিষাক্ত গন্ধে ভরে উঠেছে। বাতাসও সেখানে জমাট। নিস্তব্ধতা ভেঙে সেখানে শোনা যায় শুকনো পাতায় পা দিয়ে হাঁটার এক কর্কশ মর্মম শব্দ, যেন নীরবতার বুকে এক ফাটল ধরল। লোকটির পা ঘরের চৌকাঠের কাছে পৌঁছাতেই জ্বলে ওঠে হালকা আলোর একটি ল্যাম্প। সেই অসুস্থ দুর্বল আলোয় ম্লান হয় ভেতরের গাঢ় অন্ধকার। সেই আলোতে স্পষ্ট হয় ঘরের মেঝেতে পড়ে থাকা বীভৎস দৃশ্য। মাটিতে পড়ে আছে একটি অর্ধগলিতই বলা যায় এমন একটি নারী ও একটি পুরুষের দেহ। তাদের সারা দেহ থেকে পোকা বের হচ্ছে। মাংসের সাথে মিশে থাকা সেই পচনশীল কীটগুলো কিলবিল করছে। নোংরা পচা রক্ত মিশ্রিত পানি তখন দেহের নিচ থেকে গড়িয়ে মেঝেতে মিশছে। মাস্ক পরিহিত একটি লোক সেই বিভৎস পরিবেশে প্রবেশ করতেই আশেপাশে থাকা সান্ডা মান্ডা টাইপের গুন্ডাগুলো দ্রুত এগিয়ে এসে তাকে নতজানু হয়ে সালাম দেয়, যেন তারা নরকের সেনাপতিকে অভ্যর্থনা জানাচ্ছে। অন্য একটি গুন্ডা লোকটার জন্য আরামকে দাঁড়ায় এনে দিল। লোকটি সেই ঘৃণ্য মেঝেতে স্থির ভঙ্গিতে বসে পড়ে। তার দৃষ্টি তখন মেঝেতে থাকা দুর্ভাগা দেহগুলোর দিকে স্থির। ট্রিটমেন্ট শুরু করো। লোকটি আদেশ দিতে এক মুহূর্ত দেরি করেনি। তার আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই একজন গুন্ডা সেই অসহায় দেহ দুটির উপর ফুটন্ত গরম পানি ঢেলে দিতে সময় নেয়নি। চামড়া এবং পচনশীল মাংসে গরম পানি লাগতেই তারা যন্ত্রণায় ধরপড় করে ওঠে, যেও পারে না। গায়ের পচা রক্ত পানি তখন আরো তীব্র বেগে গড়িয়ে বের হতে থাকে, আর সেই মিশ্রিত পচনের গন্ধে ঘরটি যেন শ্বাসরুদ্ধকর হয়ে ওঠে। আমাদের ছেড়ে দিন, দয়া করে প্রাণ ভিক্ষা দিন আমাদের। অসহায়ভাবে নিবু নিবু চোখে মহিলাটি বহু কষ্টে উচ্চারণ করতে থাকে এই সামান্য বাক্যটি, যেন শেষ নিঃশ্বাসের ক্ষীণ স্বর। মেয়েটি সেই করুণ আর্তি শুনে লোকটি হেসে ফেলে। সেই হাসি শুনে যে কোনো মানুষেরই রুহ অব্দি কেঁপে উঠবে। সেই হাসিটি ছিল কেবল বিদ্রুপ ও চরম ধিক্কার। লোকটি মেয়েটির দিকে সামান্য ঝুঁকেই বলল, ভিক্ষা? তাও তোদের মতো লোকদের? হাসালি। মহিলাটিও পাশে থাকা পুরুষটি ইয়ঙ্গির চরম উপহাস শুনে যেন পাথর হয়ে গেল। তীব্র যন্ত্রণা সত্ত্বেও তাদের বাকশক্তি তখন কেবল জমে থাকা এক হিমশীতল আতঙ্ক। লোকটি এবার উঠে দাঁড়ালো। তার হাতে একজন ধরিয়ে দিল এক তীক্ষ্ণ ধারালো ছুরি। রক্তের নেশায় জ্বলন্ত চোখে লোকটি প্রথম ছেলেটির দিকে এগিয়ে যায়। সে নত হয়ে লোকটির কানে ফিসফিস করে বলে, পুরুষালী শক্তির জন্য বড্ড দেমাক তোর, তাই না? নিজের বউকে বন্ধুদের সাথে মিলে ভোগ করতে বড্ড মজা লেগেছিল তো। কথা শেষ হতেই ছুরি দিয়ে লোকটির পিঠে সজোরে এক পোঁচ বসিয়ে দিল। ব্লেডটি পছন্দরা মাংসে ঢুকার শব্দ হলো কর্কশ। মুহূর্তে তীব্র বেগে ছিটকে বের হলো দূষিত কালো রক্ত, যা ইয়ঙ্গির গাঢ় পোশাককে মিশে গেল। ইয়ঙ্গি থামল না। একের পর এক এলোপাথারি ছুরি চালাতে থাকে লোকটির পিঠের উপর। মাংসের ফালিগুলো তখন ছিন্ন ভিন্ন। তারপর এক গুন্ডা পাশে থাকা লবণ মরিচ মিশ্রিত হাতে নিয়ে সেই গভীর ক্ষতগুলোর উপর চেপে ধরল।
চেপে ধরার সঙ্গে সঙ্গে মাংসপেশিগুলো সংকুচিত হয়ে উঠল এক বিকট শব্দে। আমার হার্ট কিলারকে যেভাবে হার্ট করেছিলি তোরা, ঠিক সেভাবেই শেষ করব তোদের। এরপর শুরু হয় চরম নির্মমতা। লোকটিকে চিৎ করে শুইয়ে দিয়ে ইয়ঙ্গি তার বুক থেকে কোমর অব্দি পাঁজরের পাশ দিয়ে ধীরে ধীরে ছুরিটা টেনে নিয়ে গেল। সেই রক্ত মাখা গ্লাভস পরা হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলা হলো জল জ্যান্ত মানুষটির বুকের দুপাশ। পাঁজর ভেঙে বেরিয়ে এলো দেহের অভ্যন্তর। চটপট করতে করতে লোকটি যখন মেট্রোর কোলে ঢলে পড়েছে, তখনও ইয়ঙ্গি তার হাতের কাজ থামায়নি। সে টেনে বের করে আনলো কালো পছন্দরা হৃৎপিণ্ড, যেন এক পৈশাচিক বিজয়। হৃৎপিণ্ডটি মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে লোকটি আদেশ দেয়, ওকে পিস পিস করে কেটে টাইগারকে খেতে দে। বসের আদেশ শুনে গুন্ডাগুলো আর এক মুহূর্ত দাঁড়ায়নি। লোকটির মৃত ছিন্ন ভিন্ন দেহটিকে তারা বস্তার মতো করে টেনে নিয়ে যেতে থাকে পাশের রুমে, যেখান থেকে ভেসে আসছিল এক ক্ষুধার্ত বাঘের বয়াল মাংসাশী গর্জন। লোকটিকে নিয়ে যেতেই সাইকোপ্যাথ ইয়ঙ্গি এবার এগিয়ে যায় মেঝেতে পড়ে থাকা মেয়েটির দিকে। তার মুখে লেগে থাকা জমাট রক্তের দাগ আর চোখে থাকা উন্মাদনা দেখে মহিলাটির আত্মা যেন দেহ ছেড়ে পালিয়ে যেতে চাইল। ভয়ে তার চোখ দুটি কঠোর থেকে বেরিয়ে আসার উপক্রম। এক নীরব জমাট বাঁধা চিৎকার তার কণ্ঠনালীতে আটকে গেল। আমায় আমায় মারবেন না, দয়া করে মারবেন না আমায়। মহিলাটির করুণ আর্তি শুনে ইয়ঙ্গি হু হু করে হেসে উঠল। সেই হাসি যেন নরকের আগুনের চেয়েও শীতল ও নির্মম। সে ক্রূর হাসিতে বিদ্রুপ করে বলল, মিনতি, আজ তোর এই আর্তি দেখে কার মুখ মনে পড়ছে? যখন কেউ তোর কাছে প্রাণ ভিক্ষে চেয়েছিল, তখন কি তুই এই দয়া দেখিয়েছিলি? কথা শেষ হতে ইয়ঙ্গি মুহূর্তের মধ্যে ধারালো ছুরিতে মহিলার একটি হাতের কবজি থেকে বিচ্ছিন্ন করে দিল। মাংসে হাড়ে সেই বিভৎস শব্দে রক্তে ভেসে গেল মেঝে, আর মহিলার বুক চিরে বের হলো এক তীক্ষ্ণ আকাশ ফাটানো আর্তনাদ। কিন্তু ইয়ঙ্গি থামল না। সে সেই সদ্য কাটা হাতটি মহিলার সামনেই নির্মমভাবে টুকরো টুকরো করতে শুরু করলো। রক্তের উষ্ণ ফোঁটা এসে পড়ল ইয়ঙ্গির মুখোশবিহীন মুখের উন্মাদ হাসিটিতে। সে এখন ভয়ঙ্করতার এক জীবন্ত প্রতিমূর্তি, যার রক্ত মাখা চাউনি দেখলেই মানুষের হৃৎপিণ্ড ভয়ে থেমে যাবে। ভয় এবং অসহ্য যন্ত্রণায় মহিলাটি জ্ঞান হারিয়ে ফেলল। কিন্তু মৃত্যু তার জন্য তখনও আসেনি। অজ্ঞান অবস্থাতেই ইয়ঙ্গি ঠিক সেই একই নির্মমভাবে তাকে ছিন্ন ভিন্ন করল, যেভাবে শেষ করা হয়েছিল আগের লোকটিকে। সবশেষে মহিলাটি দুটি বক্ষ উন্মোচন করে সে নির্মমভাবে কেটে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। এক ঘৃণ্য সমাপ্তি। ইয়ঙ্গি এবার মেঝে থেকে সেই দুই হতভাগ্যের কেটে রাখা দেহাবশেষগুলো একটি প্যাকেটে মুড়িয়ে পার্সেল আকারে সাজায়। পার্সেলটির উপর তাজা রক্ত দিয়ে লিখে দেয় এক চরম বার্তা, ডেভিল ইয়ঙ্গি ইজ ব্যাক। পার্সেলটি হাতে নিয়ে ইয়ঙ্গি সেই পরিত্যক্ত দুর্গন্ধময় বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে হাসে। তার সেই হাসি যেন আসন্ন কোনো ভয়াবহতার পূর্বাভাস, যা কেবল এক রক্তক্ষয়ী প্রতিশোধের সূচনা। আই এম ব্যাক, ডেভিল ইজ ব্যাক। রিভেঞ্জের সূত্রপাত। আমার হার্ট কিলারকে কষ্ট দেওয়ার প্রতিটা ইঞ্চির শোধ নেব আমি। আজ বহুদিন পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুপরিচিত প্রাঙ্গণে পা রাখল তে। ক্যাম্পাসের পুরনো ইট কাঠের গন্ধ যেন আজ তার কাছে অপরিচিত। গত 4 দিন সহ বিগত কিছুদিনের লাগাতার মানসিক অশান্তি আর শারীরিক ধকলে সে যেন নিজের প্রতিচ্ছবি হারিয়ে ফেলেছে। মুখখানা শুকিয়ে একেবারে এতটুকুনি হয়ে গেছে, যেন সদ্য ঝরে যাওয়া কোনো ফুল। চোখের নিচে নেমে এসেছে গভীর ক্লান্তি আর ডার্ক সার্কেলের কালচে ছায়া ও নিদ্রা আর উদ্বেগের স্বাক্ষর।
নিজস্ব অনুভূতিগুলো রাশ টেনে ধরতে নিজের চোখে একরাশ গভীর হতাশা নিয়ে চারিপাশের পরিচিত জগৎটাকে ভালো করে পর্যবেক্ষণ করতে করতে ধীর পায়ে নিজের ক্লাসের ভবনের দিকে এগোচ্ছিল। ঠিক তখনই তার কানে এলো কিছু শিক্ষার্থীদের ফিসফিসানি। তারা মোবাইলে কিছু একটা দেখছে আর বারবার তের দিকে আর চোখে তাকাচ্ছে, যেন কোনো কৌতুকপ্রদ দৃশ্য বা কোনো সার্কাসের জোকার দেখছে। তাদের প্রতিটি চাহনি, প্রতিটি অস্পষ্ট শব্দ যেন তের হৃৎপিণ্ডে সূক্ষ্ম আঘাত হানছিল। এই মেয়েটি সেই মেয়ে, হায় আল্লাহ, ভাবতেই পারছি না। এ যেন বামন হয়ে চাঁদকে নিজের সাথে জুড়ে দেওয়ার মতো দুঃসাহস। চারিদিকের এমন ব্যঙ্গাত্মক মন্তব্যগুলো তের কানে এলেও সে বুঝতে পারছিল না ঠিক কিসের ভিত্তিতে এই আলোচনা। এর মাঝে কিছু সংখ্যক পরিচিত ছাত্রী তাকে দেখে মুখ ভার করে, যেন গাঢ় বিতৃষ্ণা নিয়ে দ্রুত পাশ কাটিয়ে চলে গেল। তের ভেতরের অস্থিরতা বাড়তেই থাকে। আল্লাহ, কি যে হচ্ছে এসব, কিছুই তো ঠাউর করতে পারছি না। বিড়বিড় করে তে যখন আকাশ পানে তাকিয়ে নিজেকে প্রশ্ন করছিল, ঠিক তখনই পেছন থেকে একজোড়া উষ্ণ হাত এসে তাকে জাপটে ধরল। একটি অপরিচিত উল্লাসের স্বর কানে বাজল। তেতে, আমার তে, শেষ অব্দি তোর দর্শন পেলাম। আকস্মিক এই ঘটনায় তে চমকে উঠল। পেছনে ফিরে তাকাতেই তার চোখে পড়ল নিজের অতি প্রিয় সখী আয়ুকে। প্রিয় বন্ধুকে দেখে তের মনে হলো যেন আকাশের তারাটাই নিজের হাতে পেয়ে গেল সে। আবেগে আয়ুর হাত ধরে সে বলে উঠল, আয়ু পাখি। আয়ু তার চিরচেনা হাসি মুখে তের দিকে তাকাতেই তার নজর পড়ল বন্ধুর শুকিয়ে যাওয়া আদলে। আয়ু যেন আটকে উঠল। কোনো কথা না বলে তের হাত ধরে সে তাকে টেনে নিয়ে গেল একটি অপেক্ষাকৃত নীরব বড় গাছের আড়ালে। ব্যতিব্যস্ত আয়ু তের মুখে হাত বুলিয়ে দিল, তার চোখে গভীর উৎকণ্ঠা। একই হাল করেছিস নিজের তে, তোর এই অস্বাস্থ্যকর অবস্থা কি করে হলো? আয়ুর এই উৎকণ্ঠা, এই ব্যাকুলতা দেখে তে যেন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আয়ুকে জড়িয়ে ধরল। সেখানেই মাটিতে গাছের সাথে হেলান দিয়ে বসে পড়ল। তারপর আয়ু দুহাত ধরে ভেতরে সব কষ্ট উজাড় করে দিয়ে হু হু করে কেঁদে উঠল। চারপাশে সব কৌতূহলী দৃশ্য আর ব্যঙ্গাত্মক ফিসফিসানি যেন সেই কান্নার স্রোতে ভেসে গেল। আয়ুর বুকে মুখ লুকিয়ে তে এবার যেন বাঁধভাঙা স্রোতের মতো কান্না শুরু করলো। সে কান্নার মাঝে সামান্য দম নিয়ে সে ফিসফিস করে বলল, আমার মা যে আর নেই রে আয়ু, বেঈমানের মতো আমায় ফেলে চলে গেছে। আমায় একলা রেখে গেছে এই ধরনীতে। আমার যে আর কেউ রইল না, কেউ রইল না। কার আশায় থাকবো আমি? কেউ যে নেই আমার জন্য। তের এই নিদারুণ কান্না এবং মায়ের চিরবিদায়ের কথা শুনে আয়ু যেন হতভম্ব হয়ে গেল। বিস্ময়ে সে যেন বাকরুদ্ধ। কেবল হা করে তাকিয়ে রইল তের বিধ্বস্ত করুণ মুখের দিকে। শেষ অব্দি এই মেয়েটা দুকুলি হারালো। প্রথমে বাবা নামে স্নেহময় বটগাছ, আর এখন মা নামে নিরাপদ আশ্রয়। এত কেন দুঃখ দিল খোদা এই মেয়েটাকে? এতটুকু সুখের ফসলা কি নেই ওর কপালে? এই গোর চিন্তাগুলো আয়ুর মগজে পাক খাচ্ছিল। আয়ু দ্রুত তেকে নিজের বুকের সাথে আরো শক্ত করে আঁকড়ে ধরল। তেও যেন আর কোনো শক্তি অবশিষ্ট রাখলো না। নিজের দেহের সমস্ত ভার ছেড়ে দিল বন্ধুর উপর। তার নীরব উষ্ণ অশ্রু দ্বারা আয়ুর পোশাকে মিশে যাচ্ছিল। কিভাবে হয়েছে এমন, বল আমায়। সেদিন নীরবতা ভেঙে তে এবার একে একে ঘটে যাওয়া সকল বিভীষিকাময় ঘটনা খুলে বলতে শুরু করলো আয়ুর কাছে। মায়ের অসুস্থতা, সেই অসুস্থ মাকে বাঁচাতে গিয়ে ব্যবসায়ী জাঙ্কুকের কাছে
কিছু টাকার বিনিময়ে নিজের সতীত্ব বিসর্জন দেওয়া, মায়ের মৃত্যু, আর তারপর জাঙ্কুকের দেওয়া অবর্ণনীয় শারীরিক ও মানসিক অত্যাচার, সবকিছু খুলে বলল সে। এই রোমহর্ষকর কাহিনী শুনে আয়ু যেন তার নিজের বাসা হারিয়ে ফেলল। সেদিন ইন্টারনেটে আর জাঙ্কুকের বিয়ের ছবি, রেস্ট হাউসে থেকে জাঙ্কুকের কোলে তুলে নিয়ে যাওয়ার ছবি ও সে সংক্রান্ত খবর দেখে সে প্রচন্ড কষ্ট পেয়েছিল। আয়ু ভেবেছিল তাকে কিছু না জানিয়ে এক বিত্তশালী ছেলেকে বিয়ে করে নিল, যে কিনা প্রতি রাতে ভিন্ন নারীর দেহের স্বাদ উপভোগ করে। সেই রাগে ও ক্ষোভে সে তেকে এড়িয়ে চলছিল, কিন্তু এখন তের মুখ থেকে এই নিদারুণ সত্য শুনে আয়ুর সেই ধারণা ভুল প্রমাণিত হলো। সে বুঝতে পারল কেন তের টাকার কাছে নিজেকে বিক্রি করতে বাধ্য হয়েছে। কিন্তু একটা বড় খটকা রয়ে গেল। তের ভাষ্যমতে সে শুধুমাত্র এক রাতের জন্য জাঙ্কুকের শয্যাসঙ্গী হয়েছিল। তাহলে জাঙ্কুক আর তের বিয়ের রেজিস্ট্রি পেপার এলো কোথা থেকে? আর ইন্টারনেটে তার স্বাক্ষরের ছবি বা কেন বেশি বেড়াচ্ছে? গভীর সন্দেহে আয়ু তেকে বুকে ধরে রেখে প্রশ্ন করলো, আচ্ছা তে, তুই কি সেদিন ব্যবসায়ী জাঙ্কুকের কাছে যাওয়ার আগে কোনো পেপারে সাইন করেছিলি? আয়ুর এমন প্রশ্নে তে ওর বুক থেকে মাথা তুলে বিষণ্ণ চোখে বন্ধুর দিকে তাকালো। তারপর মাথা জাকিয়ে বলল, হ্যাঁ করেছিলাম তো। ওই দিন আমায় জাঙ্কুক সাহেবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একটি কন্ট্রাক্ট পেপার দিয়েছিলেন। এক রাতের জন্য ও শয্যাসঙ্গী হলে নাকি আগে এসব চুক্তিপত্রে সই করা লাগে। তের স্বীকারোক্তিতে আয়ুর কপাল কিঞ্চিত কুঁচকে গেল। তার মনের ভেতরের খটকা যেন আরো জেঁকে বসেছে। এত বড় একটা ভুল, যে চুক্তিতে একটি মেয়ের জীবন জড়িত, সেটাই না পড়ে সই করা। সে এবার আরো ধীর স্বরে তেকে প্রশ্ন করলো, পেপারে সাইন করার পূর্বে তুই কি পেপারে কি লেখা ছিল তা মনোযোগ দিয়ে পড়েছিলি? আয়ুর এই তীক্ষ্ণ প্রশ্নে তে মাথা জাকিয়ে সরাসরি না বলল। তার চোখে তখনও অসহায়ত্বের ছাপ। পেপারে কি লেখা ছিল তা পড়ার মতো মানসিক অবস্থা আমার ছিল না আয়ু। আমি শুধু মায়ের কথা ভাবছিলাম, তাই না দেখে চটজলদি সই করে দিয়েছি। তে ভাঙা গলায় বলল। তের উত্তর শুনে আয়ু কিছুটা শান্ত হলো বটে, কিন্তু তার ভিতরে জিজ্ঞাসাগুলো শান্ত হলো না। এক রাতের জন্য চুক্তিতে সই করা হলে সেটি ইন্টারনেটে কেন বিয়ের রেজিস্ট্রি পেপার হিসেবে দেখা হচ্ছে? কেনই বা জাঙ্কুক তের অজান্তে তাকে বিয়ে করেছে? কি উদ্দেশ্য ওর? কিসের জন্য এমন ঘৃণ্য চাল চাললো? এতে ওর লাভটাই বা কি? হ্যাঁ, এটা ঠিক, তের রূপে গুণে অতুলনীয়, সে লাস্যময়ী, কিন্তু ব্যবসায়ী জাঙ্কুকের জন্য সুন্দরী মেয়ের তো কোনো অভাবই পড়বে না। তাহলে কেনই বা বেছে বেছে এই বিধ্বস্ত নিঃস্ব তেকে সে তার ফাঁদে ফেললো? কিসের এত প্রয়োজন পড়লো তেকে বিয়ে করার? আর ওর মস্তিষ্কে উত্তরহীন প্রশ্নের ঝড় পাকাতে থাকে। নিজের ভেতরে তীব্র চিন্তাগুলোকে আপাতত ভেতরে চাপা দিয়ে আয়ু থেকে স্বাভাবিক হওয়ার সুযোগ দিতে চাইল। প্রসঙ্গ পাল্টে প্রশ্ন করলো, তোর মোবাইল কোথায় থাকে? কতগুলো কল দিয়েছিলাম আমি। সেদিন মোবাইলটা কোথায় যেন হারিয়ে ফেলেছিলাম। এত সব দুশ্চিন্তা আর ঝামেলার মাঝে মোবাইলের কথা মাথাতেই আসেনি। তের এমন বোকামোর কথা শুনে আয়ুর মাথায় যেন হাত পড়ার মতো অবস্থা। বিপদের সময় যোগাযোগের একমাত্র মাধ্যমটাই সে হারিয়ে ফেলেছে। বুদ্ধু মেয়ে একটা, আয়ু হালকা ধমকের সুরে বলল, কিন্তু তার কণ্ঠে ছিল গভীর মমতা। তেকে আলতো হাতে ধরে উঠে দাঁড়ালো আয়ু। সে ভালো করেই জানে গত 2 দিন ধরে তের পেটে একদানা খাবার উপরেনি। তাই কোনো কথা না বলে বিধ্বস্ত বন্ধুকে নিয়ে সোজা পা বাড়ালো ভার্সিটির ক্যাফেটেরিয়ার দিকে। এক প্রকার জোর করে সে তেকে কিছু খাবার খাওয়ালো। শুকনো মুখে তে আয়ের জন্য কৃতজ্ঞতার হাসি হাসলো।
ক্ষুধা নিবৃত্তের পর কিছুটা সতেজ হয়েতে যখন আয়ুর সঙ্গে ক্লাসের দিকে ফিরল, তখন সকলের দৃষ্টি তাদের দিকে নিবদ্ধ। সারা ক্লাসের মেয়েরা তের দিকে কেমন যেন ঈর্ষা মেশানো দৃষ্টিতে তাকিয়ে আছে। এই চাহনির কারণ তে না বুঝলেও আয়ু ঠিকই আজ করতে পারলো। তাদের পিছপিছানি আর চোখের অর্থটা তার কাছে পরিষ্কার। ক্রোধে আয়ুর চোখ দুটো যেন জ্বলে উঠল। সে একবার তাদের দিকে ক্ষিপ্ত সিংহীর মতো তাকালো। আয়ুর সেই ভয়ানক দৃষ্টি দেখে মেয়েরা ভয়ে কুঁকড়ে গেল। তড়িঘড়ি করে চোখ সরিয়ে মুখ নিচু করে নিল। কয়েক ঘন্টা পর ক্লাসে কিছুটা নীরবতা বিরাজ করছে। ঠিক তখনই মাইক্রোফোনে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ভেসে এলো, যা কেবল তে নয়, আয়ুর মনেও এক গভীর উদ্বেগের জন্ম দিল। শুনে নাও সকলে, আগামী 20 অগ্রহায়ণ তারিখ ভার্সিটির প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে যোগ দিতে আসবেন অনেক গণ্যমান্য অতিথিগণ। শিক্ষকের কথাগুলো ক্লাসে এক ধরনের উত্তেজনা সৃষ্টি করলো। এরপরেই আসে সেই মুহূর্তের ঘোষণা, যাতে হৃদস্পন্দন থমকে দিল। আমাদের এই অনুষ্ঠানের শোভা বাড়াতে দুজন বিশেষ অতিথি আসবেন, যাদের মাঝে প্রথমজন হলেন বিশ্ববিখ্যাত বিজনেসম্যান জিয়ন জাংকুক, আর অন্যজন হলেন রাজনীতি প্রাঙ্গণের তরুণ রাজনীতিবিদদের মাঝে সবচেয়ে পরিচিত ও আলোচিত ব্যক্তিত্ব মিন সুগা। ঘোষণাটি শেষ হতেই ক্লাসে যেন মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। জিয়ন জাংকুক নামটি তের কানে যেন তপ্ত সীসার মতো লাগলো। যে মানুষটা তার জীবনের সর্বনাশ ঘটিয়েছে, সে আসছে তাদেরই ক্যাম্পাসে। তার চোখে মুখে তখন আতঙ্ক আর ঘৃণা, এক অদ্ভুত সংমিশ্রণ। একইভাবে ভার্সিটির মূল দেওয়ালে যখন সাংস্কৃতিক উৎসবের সেই রঙিন পোস্টারটি টানানো হলো, তখন শিক্ষার্থীরা যেন আনন্দে পেখম মেলে নৃত্য করার মতো নেচে উঠল। এক মঞ্চে দেশের সর্বশ্রেষ্ঠ দুই তারকার ধর্ষণ, বিজনেসম্যান জিয়ন জাংকুক এবং তরুণের প্রতীক রাজনীতিবিদ মিন সুগা। এমন সুযোগ হাতছাড়া করতে কেউ রাজি নয়। পোস্টারে আরো লেখা ছিল, সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রম যেমন নাচ, গান, মডেলিং, কবিতা আবৃত্তি, উপস্থাপনা, নাটক ইত্যাদি। এসব কার্যক্রমে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা সকলে যেন সাংস্কৃতিক বিভাগের শিক্ষিকা ও শিক্ষকের সাথে দ্রুত যোগাযোগ করে। অধিকাংশ শিক্ষার্থী এমন লোভনীয় প্রস্তাবে রাজি হয়ে মুহূর্তে নিজেদের নাম লিখতে শিক্ষকদের কক্ষের দিকে ছুটল। কোনো এক এতিমখানার প্রাঙ্গণ। সাদা পায়জামা পাঞ্জাবি পরিহিত একজন বলিষ্ঠ পুরুষ সেখানে দাঁড়িয়ে। তার দৃঢ় ব্যক্তিত্ব আর পেশিবহুল গড়ন সহজেই দৃষ্টি আকর্ষণ করে। তিনি এতিমখানার শিশুদের সঙ্গে কথা বলছেন না, বরং একজন তত্ত্বাবধায়ককে যেন কি সব কাজ বুঝিয়ে দিচ্ছেন। তার কথাই ছিল স্পষ্টতা ও নেতৃত্ব দানের আভাস। এই পুরুষটিই হলেন তরুণ রাজনীতিবিদ মিন সুগা। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো একজন লোকের কণ্ঠস্বর। লোকটি দ্রুত পায়ে এগিয়ে এলো। সুগা ভাই, আপনার সাথে কাহি একটি সভা বসাতে চাচ্ছেন। ইউনু অর্থাৎ সুগার ডান হাত। ইউনুর কথা শুনে সুগা ভ্রু কুঁচকে তাকালেন তার দিকে। তার দৃষ্টিতে কোনো কৌতূহল ছিল না, ছিল কেবল চরম বিরক্তি। সুগা একবার ইউনুর দিকে তাকালো, তারপর দৃষ্টি নামিয়ে নিজের কালো চকচকে জুতার দিকে ইশারা করলো। সুগা জুতার দিকে ইশারা করার পরও ইউনু যখন নড়ছিল না, তখন সুগার কণ্ঠস্বর আরো কঠিন হয়ে উঠল। তার চোখে ফুটে উঠল চূড়ান্ত বিরক্তি। এটার বাড়ি যদি না খেতে চাস তাহলে এক্ষুনি ভাগ এখান থেকে। কোনো কাইটাই এর সাথে মিটিং করতে পারবো না আমি। সুগার এমন রূঢ় ধমক খেয়ে ইউনুর মুখটা সঙ্গে সঙ্গে চুপসে গেল। সুগার সামনে সে যদিও চরম অনুগত, কিন্তু মনে মনে সে ফুঁসছিল। চাপা স্বরে সে বিড়বিড় করল, শালা সুগার বাচ্চা, আমারে জুতার বাড়ির ভয় দেখাস? তোর বিয়ে হইব না দেখিস। আমার মনে মনে গালি দেওয়া শেষ হলে এবার নিজের কাজে যা। সুগার তীক্ষ্ণ দৃষ্টিতে ইউনুর দিকে তাকিয়ে বলল। ইউনু যেন ধরা পড়ে গেল। মুখ দোতা করে সে নড়তে যাবে,
ঠিক তখনই সুগার পকেটে থাকা মোবাইলটা প্রবলভাবে ভাইব্রেট করে উঠল। পকেট থেকে মোবাইল বের করে সুগা সেটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে কেউ সুগাকে কিছু একটা বলল। সেই কথা শুনে সুগার চোয়া শক্ত হয়ে গেল। তার চোখে ফুটে উঠল এক শীতল হিসেবি ভাব। এক মুহূর্ত অপেক্ষা করে সুগা চাপা কিন্তু স্পষ্ট স্বরে আদেশ করলেন, ওকে কিডন্যাপ করে যথাস্থানে নিয়ে আসিস। কথাগুলো বলে সুগা কল কেটে দিল। তার চেহারায় তখন ভিন্ন এক অভিব্যক্তি। এরপর সুগা ইউনুর দিকে তাকালো, যার মুখে তখনও বিরক্তির চাপ লেগেছিল। ইউনু, সুগার কণ্ঠে এখন আর কোনো বিরক্তি নেই, বরং এক গভীর পরিকল্পনা। কায়ের সাথে আমার মিটিং এর ব্যবস্থা কর। সুগার কথা শুনে ইউনু মুখ বেঁকিয়ে ফেলল। কিছুক্ষণ আগে যে তার বাড়ি খাওয়ার ভয় দেখালো, আর এখন নিজেই মিটিং এর ব্যবস্থা করতে বলছে। সুগাকে মনে মনে গালি দিতে দিতে তার অ্যাসিস্ট্যান্টকে কল করার জন্য পা বাড়ালো। ইউনু চলে যেতে সুগা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মোবাইলটার দিকে তাকিয়ে সুগা নিজের মনে ফিসফিস করলো, আরো এক ধাপ আগানো যাক। তার মুখে ফুটে উঠল এক শয়তানি হাসি, এক রহস্যময় শীতল হাসি। সেই হাসির সাথে কোনো এক সুপরিচিত ব্যক্তির হাসি যেন নিদারুণ মিল খুঁজে পাওয়া যায়, যে ব্যক্তিত্বের জীবনেও এইরকম অন্ধকারিণী ছিল। বাসেটের মূল ফটক পেরিয়ে আয়ু আর তে যখন মূল সড়কে পা রাখলো, তখন তের মনে ছিল আসন্ন বিপদের আশঙ্কা, আর আয়ুর চোখে ছিল কঠিন প্রতিজ্ঞা। তারা দ্রুত হেঁটে যেতে চাইলো, এই স্থান থেকে দূরে, যেখানে জাঙ্কুকের ছায়া তাদের নাগাল পাবে না। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো একটি চেনা কণ্ঠ, ম্যাম। তে ও আয়ু ডাকতে শুনে পেছন ফিরে তাকালো। তারা দেখতে পেল জাঙ্কুকের বিশ্বস্ত সহকারী হবি কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো ভাবান্তর নেই, কেবল পেশাদারি গাম্ভীর্য। স্যার আপনাকে ডাকছেন। হবি কাকে উদ্দেশ্য করে কথা বলেছে তা ওরা দুজনেই বুঝে গেল। এই সঙ্গে সঙ্গে চরম অস্বস্তিতে ও আতঙ্কে ডুবে গেল। সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু আয়ু তার পিঠে এক আশ্বাস ভরা চাপ দিয়ে চোখের ইশারায় সাহস জোগালো। সেই নীরব সমর্থন পেয়ে তে যেন তার ভেতরের ভয়কে একপাশে সরিয়ে ধীরে ধীরে জাঙ্কুকের গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়িটি ছিল পুরোপুরি কালো, যেন এক চলমান অন্ধকার কক্ষ। তের পাগুলো যেন চলতেই চাইছিল না। গাড়ির কাছের ভেতর দিয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল জাঙ্কুকের দীর্ঘ অবয়ব। তে গাড়ির একেবারে কাছে পৌঁছালো। তার আর গাড়ির মাঝের দূরত্ব যখন সামান্যতম, ঠিক সেই মুহূর্তে কাজটা নেমে গেল। আর পরক্ষণেই বিদ্যুতের বেগে গাড়ির দরজা খুলে একটি বলিষ্ঠ হাত তের হাত টেনে ধরল। কোনো সুযোগ না দিয়ে মুহূর্তের মধ্যে জাঙ্কুক তাকে সজোরে হেঁচকা টানে গাড়ির ভেতরে টেনে নিল। মুহূর্তের ধাক্কায় তেজ আর্তনাদ করে ওঠার আগে জাঙ্কুক তাকে তার কোলের উপর বসিয়ে দিল। তে আকস্মিক এই ঘটনায় পুরোপুরি হকচকিয়ে গেল। তার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুকের শীতল কঠোর ঠোঁটজোড়া হিংস্রতার সঙ্গে তের ঠোঁটজোড়াকে দখল করে নিল। জাঙ্কুকের এই অতর্কিত জোরপূর্বক চুম্বন ছিল কেবল তার দখলদারিত্বের প্রকাশ। কয়েক সেকেন্ডে শ্বাসরুদ্ধকর নীরবতার পর জাঙ্কুক থেকে সামান্য আলগা করে তার কানের কাছে ফিসফিস করে বলল, I missed your lips, baby.